সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে দ্রুত ইসি পুনর্গঠনের দাবিতে রাজধানীর আগারগাঁয়ে সকাল 11টায় বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছে দলটি। নানা কারণে সংস্থাটি আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির নেতারা। শুরু থেকেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি এনসিপির, কিন্তু এ নিয়ে নির্বাচন কমিশন উদ্যোগ না নেয়ায় ক্ষোভ জানিয়েছেন নেতারা। ইসির ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও মন্তব্য করেন তারা। দ্রুত ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি। এসব দাবিতে বুধবার নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন দলটির সদস্য সচিব। জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার নির্বাচনই একমাত্র সমাধান, কিন্তু ফেসিবাদী আইনে গঠিত বর্তমান পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজনে সক্ষম নয় বলেই প্রতীয়মান হচ্ছে। তাই আমরা অনিত্য বিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক কথা বলেন ইশরাক ইস্যুতে। যে সংকট তৈরি হয়েছে তা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব বলে মনে করেন নাহিদ ইসলাম। এখন যে সারা দেশে নাগরিকরা সেবা পাচ্ছে না এবং এই অবৈধ নির্বাচনগুলোর প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছে নিজেদের একটু ক্ষমতার লোভে, একটু পদের লোভে, এগুলো একটা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে। নেতাদের অভিযোগ, 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অবৈধ। সেই নির্বাচনের ফলকে বৈধতা দিয়ে জটিলতা সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ কর্মসূচি করবে সমর্থকেরা। সকালে নগর ভবনের সামনে শুরু হবে কর্মসূচি। এর আগে মঙ্গলবার বিক্ষোভকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার হুঁশিয়ারি দেন। গত কয়েকদিন কর্মসূচি চলাকালে বন্ধ ছিল নগর ভবনের দাপ্তরিক কার্যক্রম। ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে সড়কে অবরোধ করে অবস্থান নেয় ইশরাক হোসেনের সমর্থকরা। নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে তৈরি করা হয় মঞ্চ। মঙ্গলবার সকাল থেকে মিছিল নিয়ে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে নগর ভবনের সামনে আসতে থাকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পরিবেশন করা হয় বিএনপির বিভিন্ন দলীয় সঙ্গীত। স্লোগানে মুখর হতে থাকে পুরো এলাকা। ইশরাককে অনতিবিলম্বে মেয়র হিসেবে শপথের ব্যবস্থা করার দাবি জানান তারা। নির্বাচন কমিশন 10 দিনের মধ্যেই গেজেট প্রকাশ করছে শপথ বাক্য পাঠ করানোর জন্য, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ বাক্য পাঠ করছে না। তাই আজকের এই নগর ভবনের সামনে লাখো জনতা। বিক্ষোভকারীদের অভিযোগের তীর ছিল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের দিকে। তার পদত্যাগও চান ইশরাক সমর্থকরা। এ সময় তারা একটি অসাধু চক্র শপথ নিয়ে ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন। শেখ হাসিনা এই কথা বলতো, আইনের দোহাই দিয়ে, আদালতের দোহাই দিয়ে জনগণের অধিকার খর্ব করত। আজকে আমরা দেখতেছি একই রাস্তা তারা চলতেছে। হাসিনার দোসরেরা ইশরাক হোসেনকে এখনো নগর ভবনের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না। তার কারণ ইশরাক হোসেন একজন সৎ দেশপ্রেমিক। ব্লকেডের ফলে গোলাপ শাহ মাজার ও নগর ভবনের সামনের রাস্তা বন্ধ হয়ে যায়। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া না পর্যন্ত নগর ভবনের সামনে আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন বিক্ষোভকারীরা। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান আন্দোলনকারীরা। আসিফ মাহমুদ তার শুভবুদ্ধি উদয় হোক, আমরা এই কামনা করতে। যদি সে যত বিলম্ব করবে পরিস্থিতি তত ঘোলাটে হবে। রাজপথের দিকে নামবো না, মেয়র হিসেবে দেখে তারপরে নামবো। গত বুধবার থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির কারণে বন্ধ হয়ে যায় নগর ভবনের দাপ্তরিক কার্যক্রম। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ ইস্যুতে আজ আদেশ দেবে আদালত। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেবে। এর আগে মঙ্গলবার দুপুর 1টায় এই রিটের শুনানি হয়। পরে দুপুরে বিরতির পর আবারও বিকেলে শুরু হয় শুনানি। ইশরাককে মেয়র হিসেবে শপথের বিরোধিতা করে দুই ব্যক্তির রিটের পক্ষে আদালত শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন।
ঢাকা দক্ষিণ সিটির 2020 সালে নির্বাচনে অনিয়মের অভিযোগে গত 27 মার্চ মেয়র ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে আদালত। মেয়র ঘোষণা করা হয় বিএনপি নেতা ইশরাক হোসেনকে। সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে মেয়র হতে দিচ্ছে না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে খিলক্ষেতে জুলাই গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে তিনি এই কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে যে কোনো প্রয়োজনে রাকিবুল হাসানের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। এই সময় আদালতের রায়ের পরও ইশরাককে শপথ দিতে না দেওয়ার পেছনে অন্তর্বর্তী সরকার গায়ের জোর খাটাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি প্রশ্ন রাখেন, চট্টগ্রামে ডাক্তার শাহাদাত মেয়র হতে পারলে ইশরাকের কি দোষ? তিনি আরও বলেন, 24-এর গণঅভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনও বিচারের মুখোমুখি করা হয়নি। আমাদের বয়সে অনেক ছোট, অনেক ছোট, হঠাৎ রাষ্ট্রীয় দায়িত্ব, গুরুতর দায়িত্ব পেয়ে গেছে। এই জন্য কথাবার্তার ভারসাম্যহীনতা রয়েছে। তো সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে, সে তার শপথ দেওয়ার কথা, কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উচ্চ পর্যায়ের এই বৈঠকে অংশ নেন কয়েকজন উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধান। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। সরকারের নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে প্রধান উপদেষ্টা সবাইকে আরও সতর্কতার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশনা দেন। সভায় স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ডাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত 10টার দিকে ভিসি চত্বরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ডাকসু নির্বাচনের জন্য মাসের পর মাস দাবি জানানো লজ্জাজনক উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, শিগগির তফসিল ঘোষণা করতে হবে। সাম্য হত্যার সপ্তাহ পার হলেও প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ তাদের। বলেন, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি থাকলে এই হত্যাসহ সব সমস্যা সমাধানের পথ দ্রুত বেরিয়ে আসত। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ডাকসু নির্বাচন প্রয়োজন বলে মনে করেন বিক্ষোভকারীরা। জুলাইয়ের যোদ্ধা সাম্য ভাইকে নিয়ে যেই সকল প্রতিনিধিরা কাজ করবেন, তার হত্যার যে দাবি তুলবেন, সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি তার যেই দল, জাতীয়তাবাদী ছাত্র দলই শুধু মুভ করছে, কিন্তু অন্যান্য শিক্ষার্থী বা কেউ করছে না। এই মবের একমাত্র সমাধান হচ্ছে নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ ইলেকশন এবং নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা। টিএনজেড কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করতে ওয়াশিং প্ল্যান্ট এবং মালিকের বাড়ি বিক্রি করবে শ্রম মন্ত্রণালয়। মঙ্গলবার রাতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এটি মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করেছে শ্রমিকরা। এর আগে বিকেলে 15টি কারখানার শ্রমিকদের মার্চ টু যমুনা কর্মসূচি আটকে দেয় পুলিশ। পরে কাকরাইলে বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনে নামেন শ্রমিকরা। কাকরাইলে বৃষ্টি উপেক্ষা করেই পোশাক শ্রমিকদের এ অবস্থান। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে না পেরে মঙ্গলবার এখানেই বসে পড়েন তারা। দুপুর 3টার দিকে শ্রমিকদের মার্চ টু যমুনা কর্মসূচির মিছিল হেয়ার রোডের মুখে পৌঁছায়। সেখানেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। পরে কাকরাইল মোড়ে অবস্থান নেন শ্রমিকরা। আন্দোলনকারীদের কারো 3 মাস, কারো 6 মাসের বেতন বকেয়া। ঈদ বোনাসও পাননি অনেকে। বলেন, শ্রমভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করলেও কেউ নজর দেয়নি। বেতন আদায়ে তাই যমুনার দিকে যাত্রা। আমরা 3 মাসের বকেয়া বেতন পাই না, আমাদের মজুরির টাকা আমরা নিতে আসছি, আমরা তো ওই যে ভিক্ষা চাই নাই। শ্রম উপদেষ্টা বলছিল যে আমাদের পহেলা মেয়ের আগে বেতন দেবো, উনি বলছিল, আশ্বাস দিয়েছিল, দেয় নাই। এরপরে 7 তারিখ, তারপরেও দেয় নাই। এরপরে আজকে 20 তারিখ ডেট, এরপরে উনি কোনো যোগাযোগ করে নাই, কোনো সচিব যোগাযোগ করে নাই। আজকে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসছি। শ্রমিকদের সাথে কথা বলতে কাকরাইলে আসেন কলকারখানা অধিদপ্তরের মহাপরিদর্শক। জানান, মালিক পক্ষের সম্পদ থেকেই বেতন পরিশোধের চিন্তা তাদের। 54 কোটি টাকা পুঙ্খানুপুঙ্খানুভাবে সবাইকে বুঝিয়ে দেওয়া হবে।
আপনাদের 54 কোটি টাকা সবাইকে বুঝিয়ে দিতে হবে, 3 মাসের বেতন কেউ বাকি থাকে না, এটা সবারে আমরা যে অ্যাসেসমেন্ট করে ফেলেছি। এই সম্পত্তিগুলো বিক্রি হওয়ার সাথে সাথেই আমরা শ্রমিকদের পাওনাদি পরিশোধের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব। বকেয়া বেতনের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন এসব শ্রমিক। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থ উপদেষ্টার সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্থার ঐক্য পরিষদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি বলে দাবি কর্মকর্তা কর্মচারীদের। ফলে আজ সকাল 9টা থেকে 12টা পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে আয়কর, ভ্যাট ও কাস্টমস কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানায়, বুধবার সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে এনবিআরের প্রতিনিধিদের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। জানান, এনবিআর যেভাবে 2 বিভাগে ভাগ করা হয়েছে সেভাবেই থাকবে। মঙ্গলবার সচিবালয় এনবিআর কর্মীদের সাথে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন। আর এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি হচ্ছে। সকাল 8টা থেকে দেওয়া হচ্ছে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট, আর পূর্বাঞ্চলে চলাচল করা হবে সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর 2টায়। প্রথম দিনে আজ দেওয়া হচ্ছে 31 মের আগাম টিকিট। এরপর 27 মে পর্যন্ত পর্যায়ক্রমে দেওয়া হবে 1 থেকে 6 জুনের টিকিট। ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 30 মে। ওই দিন 9 জুনের আগাম টিকিট পাওয়া যাবে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী একজন যাত্রী ঈদে আগাম ও ফেরত যাত্রার সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন, তবে কোন টিকিট রিফান্ড করা যাবে না। আরেকটি সমস্যা যেটি আসলে তৈরি হয়েছে সেটি হচ্ছে পারাবাত এক্সপ্রেসের যাত্রী যারা আছেন তারা এখন বলছেন। আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদি হাসান। শিকদার মেহেদি, অনলাইন টিকিট বিক্রি কতটা সুবিধাজনক এবং যাত্রীরা কি বলছে সেই বিষয়ে? আগামী 7 জুন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ বিবেচনায় রেখে কিন্তু বাংলাদেশের রেলওয়ে কর্তৃপক্ষ আসলে আজকে থেকে শুরু করেছে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম, এবং যেহেতু শতভাগ অনলাইনে এই কার্যক্রম চলছে, যে কারণে আসলে কমলাপুর রেলওয়ে কিন্তু টিকিট প্রত্যাশীদের যে ভিড়, সেই ভিড়ের আসলে কোনো ধরনের কোনো অভিমুখী যাত্রা বা ভিড় আসলে লক্ষ্য করা যাচ্ছে না, যে কারণে অন্য 10টি দিনের মতো স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। কিন্তু আমরা বেশ কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে দেখেছি। সেটি হচ্ছে যে এখানে আসলে অনলাইন টিকিট ক্রয়ের ভেন্ডিং মেশিন বা বুথ রয়েছে, যে বুথগুলো থেকে আসলে যাদের কাছে স্মার্টফোন নেই বা যারা আসলে অনলাইনে টিকিট অনেকে করতে পারেন না, বা যাদের মুঠোফোন আসলে স্মার্টফোন না, যে তারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করে তারা এই ভেন্ডিং মেশিন থেকে কিন্তু অনলাইনে তারা তাদের টিকিটটি ক্রয় করতে পারবেন। কিন্তু অনেক সুবিধা ব্যাহত হওয়ার কারণে আসলে সকাল থেকেই কিন্তু সেই মেশিনগুলো একটু বন্ধই রয়েছে এবং সেখান থেকে আসলে কোনো সেবা কিন্তু সাধারণ জনগণ নিতে পারছেন না। যদিও রেজিস্ট্রেশনের কাজটি চলমান রয়েছে এবং সেখানে যে সার্ভিস ডেস্ক রয়েছে, সেই সেবা ডেস্কে কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে প্রায় 30 থেকে 40 জনের মতো মানুষ এখানে এসেছেন এবং যাত্রীরা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। আমি যদি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে ঈদ যাত্রা, সেটাকে বিঘ্ন করতে বেশ 5 জোড়া ট্রেন কিন্তু এখানে অতিরিক্ত যুক্ত হচ্ছে, এবং সেটা পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল মিলে। তো আমরা চেষ্টা করব আরো কিছু তথ্য জানলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ঈদে আগাম টিকিট বিক্রি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান। সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি আবুল কালাম আজাদের এনআইডি জব্দের আদেশ দিয়েছে আদালত। তার বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুদকের আবেদনে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। দুদক জানায়, গোয়েন্দা সূত্রে আজিজ পরিবারের সম্পত্তি হস্তান্তর চেষ্টার খবর পায় তারা। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েকদিন আগেই বিদেশে পালিয়ে যান সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান ও তার পরিবারের সদস্যরা। আজিজ খান গোপালগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য ফারুক খানের ভাই।
অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারে পরিবারের প্রভাব কাজে লাগিয়ে সামিট গ্রুপ এবং স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন আজিজ খান। এছাড়া হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও অনুসন্ধান করছে দুদক। তাদের অনুপস্থিতির কারণে আমাদের অনুসন্ধান কাজ থেমে থাকবে না। অনুসন্ধান কাজ দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুযায়ী চলমান থাকবে। আমাদের যে টিম কাজ করছে তারা প্রতিবেদন দাখিল করবে, সে অনুযায়ী প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজিজ পরিবারের সদস্যদের সম্পত্তি বিক্রি করার চেষ্টা চলছে বলে সম্প্রতি গোয়েন্দা সূত্রে জানতে পারে দুদক। এজন্য পাওয়ার অফ অ্যাটর্নি আবুল কালাম আজাদের এনআইডি জব্দ এবং তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চায় দুদক। যারা অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি থাকেন তাদের অনুসন্ধান কার্যক্রমের সাথে যেই যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে, যদি আমাদের অনুসন্ধান দলের কাছে প্রতীয়মান হয় যে কোনো অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যেতে পারেন, তাহলে তাদের জন্য কি পদ্ধতি অনুসরণ করতে হবে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা সেই বিষয়টি জানেন। নিশ্চয়ই তারা সেই বিষয়ে ব্যবস্থা নেবেন। ধারণা করা হচ্ছে পরিবারের সদস্যদের নিয়ে এখন সিঙ্গাপুরে বসবাস করছেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান তানভীর ও পরিবারের সদস্যদের 25 ও 26 মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। চিঠির মাধ্যমে তাদের ঢাকার সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের উপপরিচালক গোলাম মাওলা স্বাক্ষরে এ চিঠি পাঠানো হয়। তাদের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণের অর্থ আত্মসাৎ, অর্থ স্থানান্তর ও হস্তান্তর সহ মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। এই বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য গ্রহণ করা হবে। আহমেদ আকবর সোবহান, তার স্ত্রী আফরোজা বেগম, তাদের বড় ছেলে সাদাত সোবহান এবং সাদাতের স্ত্রী সোনিয়া ফেরদৌসি সোবহানকে 25 মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। 26 মে ডাকা হয়েছে আহমেদ আকবর সোবহানের ছেলে ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর সহ অন্যান্যদের। পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা ও ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান শরাফতের বিপুল স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। সম্পত্তি জব্দের আদেশ চেয়ে দুদকের পক্ষে আবেদন করেন সংস্থার উপপরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান। এসব সম্পত্তির মধ্যে রয়েছেন নাফিস শরাফতের নামে অন্তত 6টি ফ্ল্যাট, 2টি 20তলা ভবন সহ 2টি বাড়ি, 4টি প্লট এবং জমি। এছাড়া আঞ্জুমানার নামে থাকা 5টি ফ্ল্যাট এবং 3টি জমিও জব্দের আদেশ দেওয়া হয়েছে। তালিকায় আরও রয়েছে রাহিব সাফওয়ানের 7টি ফ্ল্যাট। এসব সম্পত্তি রয়েছে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে। স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় ব্যাহত হচ্ছে সীমান্ত বাণিজ্য। গার্মেন্টস পণ্য সহ নিষেধাজ্ঞার আওতায় থাকা বিভিন্ন পণ্যবাহী ট্রাক ফেরত যাচ্ছে স্থলবন্দর থেকে। সড়কপথে পণ্য পাঠাতে না পেরে বিপাকে ব্যবসায়ীরা। নৌ ও আকাশপথে পণ্য রপ্তানিতে খরচ ও সময় দুটোই বাড়বে, তাই আগের এলসি করা পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল চান তারা। ভারতের সঙ্গে স্থলপথে বাণিজ্যের সবচেয়ে বড় বন্দর যশোরে বেনাপোল। তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, সাবান, মাছ, কেমিক্যাল সহ বিভিন্ন পণ্য এ স্থলবন্দর দিয়ে রপ্তানি হয় ভারতে। চলতি অর্থবছরে রপ্তানির শীর্ষে ছিল গার্মেন্টস পণ্য। তবে গত 17 মে স্থলপথে গার্মেন্টস সহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এর জেরে বেনাপোল বন্দর থেকে ফেরত গেছে শতাধিক পণ্যবাহী ট্রাক। এই পণ্য যদি সমুদ্রপথে ও বিমানবন্দর দিয়ে রপ্তানি হয় তাহলে খরচ ও সময় 3-4 গুণ বৃদ্ধি পাবে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়েও তৈরি পোশাক পাঠানো হতো ভারতে। এই স্থলবন্দর দিয়ে গত 6 মাসে $56 লাখ তৈরি পোশাক রপ্তানি হয়েছে। আকস্মিক নিষেধাজ্ঞায় রপ্তানি বন্ধ হওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। সোনামুজি স্থলবন্দর এক্সপোর্ট না হলে আমরা এক্সপোর্টের দিক থেকে আমরা থাকবো, বঞ্চিত থাকবো। সিলেটের চাতলা, শেওলা, জকিগঞ্জ সহ কয়েকটি স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্লাস্টিক সামগ্রী, ফলমূল রপ্তানি হয়ে থাকে ভারতে। ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞার জেরে 7 সিস্টার্স সহ সিলেট সীমান্তবর্তী ভারতের বিভিন্ন এলাকায় পণ্যের দাম বাড়বে। আমদানিকারক রপ্তানিকারক যে ডলারেই নিবে সেই ডলারে কস্টিং করেই বিক্রি করবে, ক্ষতিগ্রস্ত হবে জনগণ।
ভারতে নিষেধাজ্ঞার জেরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দৈনিক ৪০ লাখ টাকার পণ্য রপ্তানি কমেছে বলছেন ব্যবসায়ীরা। রপ্তানি ৩০ ভাগ কমায় স্থলবন্দরের রাজস্ব আদায়েও নেতিবাচক প্রভাব পড়ছে জানালেন কর্তৃপক্ষ। আগে যেত পার ডে ৩০-৪০ গাড়ি, আর এখন কমে আসছে, এটা 10 গাড়ি চলে আসছে। কিন্তু ওই পণ্যগুলো আমরা এক্সপোর্ট বেশি করতাম, ওগুলো কমে আসছে, মানে আমাদেরও বন্দর মাসুল আগে যেটা কমে যাবে। নিষেধাজ্ঞা দেওয়ার পর লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর থেকে অন্তত 18টি পণ্যবাহী ট্রাক ফেরত গেছে। পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়েও ভারতে প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী ও প্লাস্টিক পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। তবে নিষেধাজ্ঞার বাইরে থাকা সব পণ্য রপ্তানি স্বাভাবিক আছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোরের লালপুরে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে হাতাহাতি, গুলিবর্ষণ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুপুরে উপজেলার দুদুরিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সেবা আশ্রমের গাছ থেকে আম পাড়তে বিএনপি সহ দপ্তর সম্পাদক তাইফুর ইসলাম টিপুর সমর্থকরা বাগানে যায়। এ সময় লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা তাদের বাধা দেয়। এক পর্যায়ে এক গ্রুপ আরেক গ্রুপের ওপর হামলা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে মিল্টন সহ তার সমর্থকদের 2টি মোটরসাইকেল ভাঙচুর এবং এ সময় কয়েক রাউন্ড গুলি বর্ষণ হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গেলেও কাউকে গ্রেপ্তার করেনি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান অচল অবস্থায় বেশি বিপাকে পড়েছেন 19 ব্যাচের 1000 শিক্ষার্থী। করোনা সহ নানা কারণে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে 5.5 বছর সময় অতিবাহিত হয়েছে তাদের। বর্তমান সংকটে চাকরির আবেদন বা উচ্চতর শিক্ষার জন্য বিদেশে যাওয়াও পিছিয়ে যাচ্ছে। বিএসসি ইঞ্জিনিয়ারিং 4 বছরের স্নাতক শেষ করতে 5.5 বছরের বেশি সময় পার হলেও তা সম্পন্ন করতে পারেনি 19 ব্যাচের শিক্ষার্থীরা। চলমান পরিস্থিতিতে তা আরও দীর্ঘায়িত হওয়ায় বিপাকে তারা। করোনার জন্য তো পিছিয়ে আমাদের হওয়ার কথা ছিল 24 সালে, কিন্তু আমরা 24 সালেও এখন বের হতে না পেরে এখন আমাদের 25 সাল হয়ে গেছে। আমরা আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিটের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এখন পর্যন্ত সব অচল অবস্থায় রয়েছে। সংকট নিরসনে শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে দ্রুত একাডেমিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। উভয়েরই বিচার হোক, বাইরে যারা অ্যাটাক করেছে, যারা হামলা করেছে ওদের বিচার হোক, প্লাস এখানে যারা আছে এদেরও বিচার হোক। তবে কোনো নির্দোষ যেন হচ্ছে, নির্দোষের যেন বিচার না হয়। টিচারদের সাথে একত্রতা পোষণ করতে এবং যে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ হয়েছে ওটা মেনে নিয়ে আমরা এগোতে যাচ্ছি। শিক্ষার্থীদের ভোগান্তির কথা স্বীকার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংকট সমাধান হলে বিশেষ ব্যবস্থায় এসব শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষকরা। ডিসিকেও বলবো এদের টাইমটা শর্ট করে একটু টাইমটা কভার করা, এছাড়া মেকআপ করার কোনো পথ নাই। ভিসিকে বারবার বলছি আপনি একটা জরুরি মিটিং আছে সেই মিটিংটা দেন, আর এই সপ্তাহে আসা উত্তোলন করলে আমার ধারণা রোববার থেকে ক্লাস শুরু হতে পারে। ছাত্র শিক্ষকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে 3 মাস ধরে অচল কুয়েট। এতে সেশন জট বাড়ার পাশাপাশি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির কারণে দুশ্চিন্তায় অভিভাবকরা। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। কোরবানির ঈদকে সামনে রেখে নীলফামারীতে বিশাল আকৃতির একটি গরু প্রস্তুত করা হয়েছে। নজর কাড়া গরুটির ওজন 22 মণ। 3 বছর ধরে গরুটিকে নিজের সন্তানের মতো লালন পালন করেছে নীলফামারীর তরুণ আক্কাস আলী। গরুটি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন ক্রেতারা। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে নীলফামারীতে আলোচনায় 22 মণের বিশাল আকৃতির একটি ষাঁড়। সৈয়দপুর উপজেলার ধলাগাছা সর্দারপাড়া এলাকার তরুণ খামারি আক্কাস আলী স্বপন ষাঁড়টির নাম দিয়েছেন মন্টি, যার দাম ধরা হয়েছে 8 লাখ টাকা। স্বপন জানান 3 বছর আগে বাড়ির একটি গাভী থেকে মন্টির জন্ম। গঠন চমৎকার থাকায় বাছুরটিকে রাসায়নিক মুক্ত খাবার খাইয়ে সন্তানের মতো বড় করেন। 1 মাসে পাইছি, তখন থেকে আমার স্বপ্নটা পূরণ করার জন্য আমি চেষ্টা চালাই গেছি। বিশাল আকৃতির এই ষাঁড়টিকে দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। তাদের দাবি, এবার জেলার হাটে মন্টি বড় আকর্ষণ। আড়িয়াটি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতেছে, দেখার জন্য আসতেছে। ওকে যদি বের করতে গেলে এখন প্রায় 8 হতে 7 জন লোক লাগবে, কিন্তু ওকে বের করলে আটকানো খুব মুশকিল। গত 3 বছরে মন্টির বড় ধরনের কোনো শারীরিক সমস্যা হয়নি বলে জানায় জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর। ভেজাল খাদ্য বা স্টেরয়েড বা এই জাতীয় কোনো খাদ্যের এখানে সংশ্লেষ নাই, এবং ফিড বলতে যে খাদ্য সেটা খুব কমই খাওয়ানো হয়েছে। সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই গরুটিকে লালন পালন করে বর্তমানে
এটির ওজন 23 থেকে 24 মণ হবে। জেলায় এবছর 2,23,000 গবাদি পশুর চাহিদার বিপরীতে 2,79,157টি পশু প্রস্তুত রাখা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।